সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ইউটিউব চ্যানেলে এডুকেশনাল স্কুলের ধারাবাহিক লেকচারের মধ্যে আজকে কেমিস্ট্রি গুণগত রসায়ন এমসিকিউ লেকচার 5 অর্থাৎ টপিক 5 নিয়ে আমরা আলোচনা করব। আজকের টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ এই কারণেই যে এসএসসি পরীক্ষায় এখান থেকে প্রায় 27-28টি এমসিকিউ এখন পর্যন্ত আসছে। তো সুতরাং এই টপিকটা খুব মনোযোগ সহকারে তোমাদের দেখতে হবে এবং শুনতে হবে এবং প্র্যাকটিস করতে হবে, কারণ এখান থেকে থিওরিটিক্যাল এমসিকিউ চেয়ে ম্যাথমেটিক্যাল এমসিকিউ অনেক বেশি আসে। তো সেজন্য আজকে শুরু করা যাক আমাদের ক্লাসটা। দেখো, ফার্স্টে একটু খেয়াল করো, দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল। দ্রাব্যতা এবং দ্রাব্যতার গুণফল এই টপিকটা থেকে এই দ্রাব্যতা নির্ণয়ের 3টে সূত্র আছে। একটা হচ্ছে S = 100m ডিভাইডেড বাই -m, অর্থাৎ দ্রবের ভর ডিভাইডেড বাই দ্রাবকের ভর, আর দ্রবের ভর ইন্টু 100 ডিভাইডেড বাই দ্রাবকের ভর। তারপর S মোল পার লিটারে হলে, মোল পার লিটারে N/V, N মানে হচ্ছে দ্রবের ভর মোল এককে, আর লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন। নাম্বার 3 হচ্ছে S = W/V, অর্থাৎ গ্রাম পার লিটারে যদি হয় তাহলে W/V। W মানে হচ্ছে দ্রবের ভর গ্রাম এককে, আর V মানে আয়তন, আয়তনটা হচ্ছে লিটার এককে। আয়তনটা কি এককে? লিটার এককে, অর্থাৎ লিটারে সম্পৃক্ত দ্রবণের আয়তন। তাহলে এখানে খেয়াল করো, এই জায়গাগুলো একটু তোমাদের আগে ক্লিয়ার করা দরকার, দেন এখান থেকে কি কি ম্যাথ আসে সেগুলো দেখা দরকার। ফার্স্টে তোমাদের যে টার্মটা জানতে হবে সেটা হচ্ছে দ্রাব্যতা। যে টার্মটা জানা দরকার সেটা হচ্ছে দ্রাব্যতা। দ্রাব্যতাটা আসলে কি, কাকে বলে? হ্যাঁ, দ্রাব্যতার একক কি হইতে পারে, দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল হতে পারে। তো দেখো, দ্রাব্যতা কাকে বলে এটা এই তোমাদের এই সূত্রের মধ্যেই আছে। S = 100m ডিভাইডেড বাই m - m। S মিনস হচ্ছে দ্রাব্যতা, দ্রাব্যতা, হ্যাঁ, আর এখানে m হচ্ছে দ্রবের ভর, m হচ্ছে দ্রবের ভর গ্রাম এককে, হ্যাঁ, আর বড় হাতের m হচ্ছে দ্রবণের ভর, দ্রবণের ভর, ঠিক আছে, গ্রাম এককে, আর ছোট হাতের এমটা হচ্ছে আবার এখানে দ্রবের ভর, দ্রবের ভর। তো আমরা একটা কন্ডিশন খুব ভালো করে জানবো, যে কন্ডিশনটা কি আমরা জানি দ্রবণ ইজ ইকুয়াল টু দ্রব প্লাস দ্রাবক। তো আমি যদি এখানে দ্রাবকের মানটা বের করি, অর্থাৎ আমরা যদি একটু জিনিসটা লিখি, আমরা জানি দ্রবণ হচ্ছে দ্রব প্লাস দ্রাবকের মিশ্রণ। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দ্রাবক ইজ ইকুয়াল টু দ্রবণ মাইনাস দ্রব। অর্থাৎ দ্রাবক যদি, দেখো ভালো করে খেয়াল করো, দ্রব যদি ছোট হাতের m হয়, দ্রবণ যদি বড় হাতের m হয়, তাহলে দ্রব যদি ছোট হাতের m হয়, দ্রবণ যদি বড় হাতের m হয়, তাহলে আমরা দ্রাবক ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? m - m। অর্থাৎ এক কথায় বলতে পারি এই m - m টোটাল মানটাকে আমরা দ্রাবকের ভর, আর দ্রবের ভর হচ্ছে ছোট হাতের mটা। এখন দেখো, এই দ্রবের ভরের এককে গ্রাম, দ্রাবকের ভরের এককে গ্রাম। এখন গ্রাম গ্রাম যদি কাটা যায় তাহলে দ্রাব্যতার কোনো একক নেই। 1 নং সূত্র অনুসারে দ্রাব্যতার কোনো একক নেই। তাহলে 2 নং সূত্রে যদি আমি একটু আসি, মোল পার লিটার মানে কি? মোল পার লিটার মানে হচ্ছে 1 লিটারের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে, 1 লিটারের মধ্যে যত মোল দ্রবীভূত থাকে এটাকে বলা হচ্ছে মোল পার লিটার। তাহলে মোল পার লিটার একক হলে, তাহলে আমরা যদি এখানে এককটা পাই তাহলে দ্রাব্যতার একক আসবে মোল পার লিটার, হ্যাঁ। আর যদি গ্রাম পার লিটার এককে হয় তাহলে দ্রাব্যতার একক আসবে গ্রাম পার লিটার। তো এই জিনিসগুলো একটু সূত্রগুলো তোমাদের ভালো করে জানা থাকা দরকার। এখন দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল করে এটাও এমসিকিউতে আসতে পারে। দ্রাব্যতা কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল করে। দ্রাব্যতা কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। বিষয়গুলো কি কি বন্ধুরা, আমরা যদি একটু খেয়াল করি তাহলে, হ্যাঁ দেখো, দ্রাব্যতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল। ফার্স্ট একটু দেখো, দ্রাব্যতা কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। প্রথমে হচ্ছে একটা তাপমাত্রা, দ্রাব্যতা তাপমাত্রার উপর নির্ভরশীল। 2 নম্বর হচ্ছে দ্রাব্যতা চাপের উপর নির্ভরশীল, তবে এখানে কিছু শর্ত আছে, শর্ত সাপেক্ষে, হ্যাঁ, শর্ত সাপেক্ষে নির্ভরশীল। তারপর দ্রাব্যতা দ্রবের প্রকৃতির উপর নির্ভরশীল, দ্রবের প্রকৃতির উপর নির্ভরশীল, হ্যাঁ। তারপর আরেকটা হচ্ছে দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল, দ্রাবকের প্রকৃতির উপর নির্ভরশীল। তাহলে এই বিষয়টা তোমাকে এমসিকিউতে দিতে পারে।
তাহলে কি কি বিষয়ের উপর নির্ভরশীল? তাপমাত্রা, দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি। আরেকটা বিষয় হচ্ছে তাপমাত্রাটা যখন কথা আসবে তাহলে এখানে দুই ধরনের টার্ম একটু চলে আসে। একটা হচ্ছে তাপ উৎপাদী, আরেকটা হচ্ছে তাপ হারি। হ্যাঁ, তাপ হারি। তো এখানে একটু মনে রাখতে হবে, তাপ উৎপাদীর ক্ষেত্রে যদি তাপমাত্রা বাড়ানো হয় এবং তাপমাত্রা কমানো হয় তাহলে লাস্ট রিলের নীতিটা প্রয়োগ হবে। যদি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়াও তাহলে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমবে। হ্যাঁ, আর কমালে দ্রাব্যতা বাড়বে। এটা হচ্ছে তাপ উৎপাদীর জন্য। তাপ হারির জন্য উল্টা, তাপমাত্রা যদি বৃদ্ধি করো অর্থাৎ বৃদ্ধি করলে দ্রাব্যতা বাড়বে। আর যদি তাপমাত্রা কমাও, ঠিক আছে, হ্রাস করো, তাহলে দ্রাব্যতা হ্রাস পাবে। হ্যাঁ, এই বিষয়টা একটু মাথায় রাখবা। তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কি কি ঘটনাটা হয়? তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে যে ঘটনাটা হয় সেটা হচ্ছে তাপমাত্রা বাড়ালে দ্রাব্যতা কমবে, আর তাপমাত্রা কমালে দ্রাব্যতা বাড়বে, বিকজ এখানে লাস্ট রিলের নীতিটা মেনটেন হয়। আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বাড়লে বিক্রিয়াটি সম্মুখে যায়, দ্রাব্যতা বাড়ে, আর বিক্রিয়াটি তাপমাত্রা যখন কমাবে পশ্চাতে আসে, দ্রাব্যতা কমে। আরও কিছু বিষয় একটু মাথায় রাখবা। ক্যালারযুক্ত যদি পানি হয় অর্থাৎ কপার সালফেট পাচানো পানি, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে কী হবে? তাপমাত্রা যখন বাড়াবা যতক্ষণ পর্যন্ত পানি থাকবে ততক্ষণ পর্যন্ত দ্রাব্যতা বাড়বে। পানি বাষ্পীভূত হয়ে গেলে দ্রাব্যতা কমে যাবে। হ্যাঁ, দ্রাব্যতা কমে যাবে। আরও কিছু বিষয় আছে, যেমন সোডিয়াম ক্লোরাইড, এরকম কিছু লবণ আছে যাদের ক্ষেত্রে তাপমাত্রা বাড়াইলে কমাইলে দ্রাব্যতা কমেও না, বাড়েও না। তাহলে এই বিষয়গুলো একটু মাথায় রাখবে, এগুলো এমসিকিউতে আসে। এগুলো এমসিকিউতে পাওয়া যায়। তো এখন দেখো, এখন আমরা আমাদের মূল জিনিসটাতে চলে আসি। তাহলে আমরা দ্রাব্যতা জিনিসটা একটু জানলাম। এখন এখান থেকে আসলে অনেক বেশি এমসিকিউ পরীক্ষার মধ্যে পাওয়া যায়। তুমি অনেক বেশি এমসিকিউ পরীক্ষার মধ্যে পাবা। তো আরও কিছু থিওরি আছে, আমরা থিওরিগুলো একটু দেখে নিই। সেটা হচ্ছে দ্রাব্যতার গুণফল হচ্ছে কেএসপি, আর দ্রাব্যতার গুণফলের মধ্যে আরেকটা আইনিক গুণফল হচ্ছে কেআইপি। একটা কেএসপি, একটা কেআইপি। তাহলে কেএসপি এবং কেআইপি, হ্যাঁ, এখানে একটু একটা জিনিস তোমরা হয়তো পার্থক্যটা করতে পারো না, কেএসপি এবং কেআইপির মধ্যে আসলে পার্থক্য কী, বের করার সিস্টেমে কি। কারণ একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, যদি আমরা একটা পদার্থকে তড়িৎ বিশ্লেষণ করি তাহলে তার ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার ঘাতসহ গুণফলকে তাহলে আমরা কেএসপি বলি। কিন্তু কথা হচ্ছে এখানে একটা শর্ত দেওয়া উচিত। সেই শর্তটা কি জানো? সেটা হচ্ছে স্বল্পদ্রব্য লবণের তড়িৎ বিশ্লেষণে যদি ক্যাটায়ন এবং অ্যানায়ন পাওয়া যায়, সে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার ঘাতসহ গুণফলকে তাহলে কেএসপি বলা হয়। তাহলে স্বল্পদ্রব্য লবণ, এখানে মনে রাখবা স্বল্পদ্রব্য লবণের ক্ষেত্রে, তাহলে স্বল্পদ্রব্য লবণের জন্য এটা প্রযোজ্য। আর এটা যে কোনো পদার্থের, অর্থাৎ এটা তো কোনো শর্ত নাই। আর এখানে একটু শর্ত আছে, স্বল্পদ্রব্য লবণ হইতে হবে। স্বল্পদ্রব্য লবণের ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার ঘাতসহ গুণফলকে কেএসপি বলা হয়, অর্থাৎ দ্রাব্যতার গুণফল বলা হয়। আর যে কোনো পদার্থের তড়িৎ বিশ্লেষণে ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার ঘাতসহ গুণফলকে কেআইপি বলা হয়। ঠিক আছে, তাহলে দ্রাব্যতার গুণফল এবং দ্রাব্যতা জিনিসটা বুঝে গেছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, যেমন ধরো CaCl2, হ্যাঁ, এটাকে যদি আমরা একটু তড়িৎ বিশ্লেষণ করি ভাই, তাহলে স্বল্পদ্রব্য হয়, তাহলে Ca2 + 2Cl-। তাহলে এখানে যদি আমি কেএসপি বের করতে চাই, ক্যাটায়ন এবং অ্যানায়নের ঘনমাত্রার ঘাতসহ গুণফল ইন্টু অ্যানায়নের ঘনমাত্রার ঘাত, এই যে পাওয়ার, হ্যাঁ, এটা মোল সংখ্যাটা কী হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। ঘাতসহ গুণফলকে দ্রাব্যতার গুণফল বলা হয়। ধরো এটার ঘনমাত্রা S ধরি, এটার ঘনমাত্রা যদি আমি S ধরি, আর এটাকে যদি আমি 2S ধরি, তাহলে 2S², তাহলে আমার দাঁড়াচ্ছে 4S³। তাহলে কেএসপি হলো 4S³। তো এখন কেআইপি হচ্ছে যে কোনো ধরনের, এখানে কোনো লবণ সত্য নাই, যে কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে হইতে পারে।
তো এখন আরেকটা জিনিস খুব বেশি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, দ্রাব্যতা নীতি। হ্যাঁ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে কি দ্রাব্যতা নীতিটা কি একটু দেখো। দ্রাব্যতা নীতি, হ্যাঁ, দ্রাব্যতা নীতিটা কি বলছে তোমাকে, যদি কেএসপি বড় হয় কেআইপি ছোট হয় তাহলে সেক্ষেত্রে অদক্ষেপ পড়বে না। পড়বে না। তাহলে আবার যদি কেআইপি বড় হয় কারো, কেএসপি ছোট হয় তাহলে অদক্ষেপ পড়বে। আর যদি কেআইপি ইজ ইকুয়াল টু কেএসপি হয় তাহলে দ্রবণটি সম্পৃক্ত হবে। সম্পৃক্ত হবে। তাহলে বন্ধুরা এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। এটা ভর্তি পরীক্ষা এবং এসএসসি পরীক্ষা দুটোর জন্য খুব খুব বেশি দরকার। অর্থাৎ একটা হচ্ছে সম্পৃক্ত দ্রবণ হবে, আরেকটা অদক্ষেপ পড়বে, আরেকটা অদক্ষেপ পড়বে না। তাহলে এই জিনিসটা একটু খুব বেশি মাথায় রাখবা। এগুলো হচ্ছে দ্রাব্যতা নীতি। তাহলে এগুলো একটু মনে রাখবা। আর এখানে একটা জিনিস মনে রাখবা, এখানে কোনটি অদক্ষেপ পড়বে না, অদক্ষেপ পড়বে, হ্যাঁ, তারপরে হচ্ছে সম্পৃক্ত হবে। তাহলে এখানে অদক্ষেপ পড়বে না মানে কি, অদক্ষেপ পড়বে না মানে মনে রাখবা দ্রবণটি অসম্পৃক্ত হবে। দ্রবণটি কি হবে? অসম্পৃক্ত হবে। তাহলে এখানে এটা মাথায় রাখবা, এটা অসম্পৃক্ত হবে, এটা সম্পৃক্ত হবে, তারপর এটা হচ্ছে অদক্ষিপ্ত হবে, অর্থাৎ অদক্ষেপ তৈরি করবে। তাহলে বন্ধুরা আমরা আমাদের ইম্পর্ট্যান্ট টপিকসের দিকে চলে আসলাম। হ্যাঁ, তাহলে আমরা আবার এখান থেকে ম্যাথ কি আসে ম্যাথগুলোর একটু ধারণা নিই। এখান থেকে কি ম্যাথ আসে বোর্ড পরীক্ষার মধ্যে বিভিন্ন সালে যে ম্যাথগুলো আসছে সে ম্যাথগুলো সম্বন্ধে বন্ধুরা আমরা একটু ধারণা নিই। তাহলে বন্ধুরা এবার আসি, এখান থেকে যে এমসিকিউ আসে সে এমসিকিউগুলো কীরকম হয় বা দ্রাব্যতাগুলো কীরকম বের করতে দেয়। যেমন 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, একটা উদাহরণ দিচ্ছি আমি তোমাদের, উদাহরণ দিয়ে শুরু করি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমি প্রশ্নটা একটু লিখি। প্রশ্নটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় MgCl2 ম্যাগনেসিয়াম ক্লোরাইডের 60 গ্রাম বরের একটি সম্পৃক্ত দ্রবণে 20 গ্রাম দ্রবীভূত করলে উক্ত তাপমাত্রায় ইহা দ্রাব্যতা কত? উক্ত তাপমাত্রায় ইহা দ্রাব্যতা কত? হ্যাঁ বন্ধুরা, প্রশ্নটা একটু খেয়াল করলে বুঝতে পারবা দ্রাব্যতা কাকে বলে। আমরা সূত্রটা কি জানি, S = 100m ডিভাইডেড বাই m - m, অর্থাৎ 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়, 100 গ্রাম দ্রাবকে যে পরিমাণ দ্রব দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ তৈরি করে। তো বন্ধুরা এখানে আমার প্রশ্নের মধ্যে বলছে একটি সম্পৃক্ত দ্রবণে, দুইটা জিনিস দেওয়া আছে, একটু যদি খেয়াল করো। বরের একটি সম্পৃক্ত দ্রবণে, অর্থাৎ 60 গ্রামের মানটা হচ্ছে দ্রবণের মান, দ্রবীভূত আছে, তাহলে দ্রবীভূত যেটা থাকে এটা হচ্ছে দ্রবের মান। তাহলে আমাকে দ্রবের মানও দেওয়া আছে, দ্রবণের মানও দেওয়া আছে। তাহলে আমি মানগুলো যদি একটু বসাই তাহলে 100 ইন্টু কত, তাহলে 100 ইন্টু 20, তাহলে ডিভাইডেড বাই m - a, এই mটা ছিল আমাদের দ্রবণের ভর, তাহলে দ্রবণের ভর কত দেওয়া আছে 60, আর এই ছোটো হাতের mটা হচ্ছে দ্রবের ভর 60 - 20। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে আমাদের আনসারটা দাঁড়াচ্ছে হচ্ছে 50।
তো এটাতে বন্ধুরা কোনো একক নাই, এককবিহীন। কেন? কারণ এখানেও ছিল গ্রাম, এখানেও ছিল গ্রাম, এই গ্রাম আর গ্রাম কাটা যায়, সেজন্য দ্রাব্যতার কোনো একক হয় না, দ্রাব্যতার কোনো একক হয় না। হ্যাঁ, তাহলে এখানে দ্রাব্যতার কোনো কি নাই, একক নাই। তাহলে প্রশ্নটা যদি একটু খেয়াল করি তাহলে সহজেই বোঝা যাবে। এখানে তোমাকে দুইটা মান দেওয়া থাকবে, একটা দ্রবের মান, একটা দ্রবণের মান। এটা তোমাকে একটু বের করে নিতে হবে, কারণ একটি সম্পৃক্ত দ্রবণে, এই যে দ্রবণ যখন বলছে তাহলে এই মানটা বেশি, সবসময় দ্রবণের মান বেশি হবে, দ্রবের মান কম হবে। তো বন্ধুরা আমরা আরেকটু ভিন্ন টাইপের ম্যাথ করি। এখান থেকে আমরা যদি কয়েকটা ম্যাথ করি তাহলে দেখা যাবে আমরা সহজেই বুঝতে পারবো। কঠিন ম্যাথ আসলেও আমরা সহজে করতে পারবো। তাহলে প্রশ্নটা হচ্ছে এরকম, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তাহলে আমরা আবার প্রশ্নের দিকে যাই। প্রশ্নটা হচ্ছে, হ্যাঁ, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বা 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, তাহলে এটা আমাদের 2 নম্বর কোয়েশ্চেন। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 120 সেন্টিমিটার কিউব সম্পৃক্ত জলীয় দ্রবণে, সম্পৃক্ত জলীয় দ্রবণের আপেক্ষিক গুরুত্ব 1.15 হলে কোনো পদার্থের 20.7 গ্রাম দ্রবীভূত করলে দ্রবের দ্রাব্যতা কত? কত হবে? তাহলে আমরা প্রশ্নটা একটু খেয়াল করি, দ্রাব্যতা বের করতে বলছে, তাহলে S = 100 m ডিভাইডেড বাই m - m। তবে একটু ট্রিকি কোয়েশ্চেনটা একটু যদি খেয়াল করো তাহলে দেখবা এখানে আয়তন দেওয়া আছে, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, দ্রবের ভর দেওয়া আছে বা দ্রবণের ভর দেওয়া নাই। তো আমরা জানি হচ্ছে কি, দ্রবণের ভর ইজ ইকুয়াল টু আপেক্ষিক গুরুত্ব বা দ্রবণের আপেক্ষিক গুরুত্ব ইনটু দ্রবণের আয়তন। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, সেন্টিমিটার কিউব আর গ্রাম হচ্ছে একই জিনিস, অর্থাৎ 1 সেন্টিমিটার কিউব সমান 1 গ্রাম কল্পনা করতে পারি। তাহলে দ্রবণের ভরকে আমরা বড় হাতের M দ্বারা প্রকাশ করি, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.15, দ্রবণের আয়তনকে গ্রামে প্রকাশ করি, তাহলে 120। তাহলে আমি যদি গুণ করি, তাহলে গুণ করলে দাঁড়াচ্ছে আমার 138 গ্রাম। তো এবার যদি আমি মানটা বসাই দিই, হ্যাঁ, 100 m হচ্ছে কি দ্রবের ভর হচ্ছে 20.7, দ্রবণের ভর পেয়ে গেলাম 138 মাইনাস 20.7। তাহলে যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে আমাদের ক্যালকুলেশনে আসবে হচ্ছে 17.65। তো এখানে কোনো একক নেই বন্ধুরা। একক না থাকার কারণ কি, আবার বলতেছি, কারণ এখানে ভর গ্রামে হয়, নিচে হচ্ছে গ্রাম একক। তো গ্রাম কাটা যাবে, গ্রাম কাটা গেলে কোনো একক থাকে না। তো এখানে এই প্রশ্নটার একটু ট্রিকি কোন জায়গায়, তোমাকে আয়তন দেওয়া আছে, আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে, দ্রবণের ভর দেওয়া নেই। তো তুমি দ্রবণের ভরটা কীভাবে বের করবা? আপেক্ষিক গুরুত্ব ইনটু দ্রবণের আয়তন। আপেক্ষিক গুরুত্বের মান দেওয়া আছে, দ্রবণের আয়তন। তো তোমাকে সেন্টিমিটার কিউব দিছে, ঘাবড়ানোর কিছু নাই, কারণ সেন্টিমিটার কিউব সমান 1 গ্রাম কল্পনা করা যায়। ঠিক আছে, তাহলে 1 গ্রাম ধরে করলাম, 138 গ্রাম আসলো। তারপর আমি ক্যালকুলেশন করলাম, কত পাইলাম। তো এবার এগুলো তো আমরা করলাম, এবার যদি আমরা একটু 2-1টা প্রশ্ন গ্রাম পার লিটার এবং মোল পার লিটারে করি তাহলে আমাদের MCQর জন্য আরেকটু ধারণা পাওয়া যাবে। তাহলে এবার গ্রাম পার লিটার এবং মোল পার লিটারে কয়েকটা করি।
তাহলে বন্ধুরা প্রশ্ন শুরু করা যায়। তাহলে এবার প্রশ্নটা একটু খেয়াল করো। তোমাকে বলছে সাপোজ 20°C তাপমাত্রায়, দেখো তোমাকে বলছে প্রশ্নটা যদি একটু খেয়াল করো তাহলে খুব সহজেই বুঝতে পারবা কি করবা, তুমি প্রশ্নে আনসার কি দিবা। ঠিক আছে, তাহলে দেখা যাক বন্ধুরা। তোমাকে বলছে 20° বা 25° নির্দিষ্ট তাপমাত্রায়, যেহেতু 25°C তাপমাত্রায় 25°C তাপমাত্রায় 300 গ্রাম পানিতে 75 গ্রাম কপার সালফেট, 300 গ্রাম পানিতে 75 গ্রাম কপার সালফেট লবণ দ্রবীভূত করা যায়। লবণ দ্রবীভূত করা যায়। তাহলে এটা আমাদের 3 নম্বর কোয়েশ্চেন। করা যায়, দ্রবীভূত করা যায় ওই তাপমাত্রায় কপার সালফেটের দ্রাব্যতা গ্রাম পার লিটার এবং মোল পার লিটারে করো। তো বন্ধুরা এই জিনিসটাতে যাওয়ার আগে তোমাদের একটা কনভার্ট শিখিয়ে দিই। কারণ মোল পার লিটার এবং গ্রাম পার লিটার আলাদা আলাদা বের করার দরকার নাই, একটা বের করলে আরেকটা করা যায়। তো আমরা জানি n = W/m, W = n × m। যদি আমরা এখানে বলি মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে কনভার্ট করব, অর গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে কনভার্ট করব, মোল পার লিটারে নিয়ে যাব। তাহলে আমি কি করতে পারি? তাহলে আমি যদি এখানে চিন্তা করি এটা বড় মান, এটা ছোট মান, তাহলে আমার জন্য ইজি হয়ে যাবে। এটা বড়, এটা ছোট, তাহলে বড় থেকে ছোট, ছোট থেকে বড়। তাহলে একটু খেয়াল করি, এটা বড়, এটা ছোট। তাহলে বড় থেকে ছোট হলে, বড় থেকে যদি ছোট হয়, বড় থেকে ছোট হলে তাহলে গুণ করতে হবে। কি দ্বারা গুণ করতে হবে? আণবিক দ্বারা। তাহলে মোল পার লিটার থেকে গ্রাম পার লিটারে নিয়ে যেতে হলে আণবিক ভর দ্বারা গুণ দিতে হবে। আণবিক ভর দ্বারা কি দিতে হবে? গুণ দিতে হবে।